আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সেনা প্রধানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। এরপর জানিয়ে দেব ডিম নিক্ষেপের পরে ফের আদালতে মমতাজ, জামিন না পেয়ে রিমান্ডে। আরো জানিয়ে দিব হয়তো সাইদিও আমাদের মাঝে এভাবেই ফিরে আসতে পারতেন বলছে সার্জিস। এবং জানিয়ে দিব নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। এদিকে সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত, বল এখন সরকারের কোর্টে। এবং সর্বশেষ জানিয়ে দেব কেন জামায়াতকে ক্ষমতায় আনার অনুরোধ দলটির আমিরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। সেনা প্রধানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দলীয় একটি সূত্র জানায় গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে জামায়াতের অংশ নেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার সংবাদ মাধ্যমকে বৈঠক সম্পর্কে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল, আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, যতটুকু বলেছি তাই, এর বেশি কিছু বলতে পারবো না। সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘিরে উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে। প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে এই অস্থিরতা আরও ঘনীভূত হয়। এই প্রেক্ষাপটে সর্বদলীয় সংলাপের দাবি জানান জামায়াতে আমির শফিকুর রহমান। নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে কেন্দ্রীয় মজলিসে শুরা আয়োজন করে জামায়াত। ডিম নিক্ষেপের পরে ফের আদালতে মমতাজ, জামিন না পেয়ে রিমান্ডে। হত্যা মামলার আসামি সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সোমবার সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা দিতে তিনি আদালতে উপস্থিত হন। বেলা ১১টার দিকে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর জানান, এটি একটি নিয়মিত হাজিরার অংশ ছিল। হাজিরা শেষে তাকে মারামারি ও ভাঙচুর মামলার রিমান্ডের অংশ হিসেবে হবিরামপুর থানায় নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে হাজিরার প্রথম দিনে মমতাজ বেগমকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। আজও আদালত চত্বরে বাইরে বিএনপির নেতাকর্মীরা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। হয়তো সাইদিও আমাদের মাঝে এভাবেই ফিরে আসতে পারতেন বলছে সার্জিস। মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এমনটা লিখে পোস্ট করেন তিনি। সার্জিসের এমন লেখার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। সাজু নামের একজন মন্তব্য করেছেন, ন্যায় বিচারকের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশিক নামের আরেকজন মন্তব্য করেছেন, সরকার ভদ্রতা দিয়ে টিকে থাকতে পারবে না, শক্ত হতে হবে, আওয়ামীগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, নয়তো ঝামেলার শেষ হবে না। নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক আটকে বিক্ষোভ করেছেন কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার নগর ভবনের ফুল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ঘণ্টা খানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকরা এসে ওই বিক্ষোভে অংশ নেন। এই সময় তারা শপথ চাই, ইশরাক ভাই শপথ চাই, মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না, চলছে লড়াই, চলবে, ইশরাক ভাই লড়বে, নগর পিতা ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগান দিতে থাকেন।
বল এখন সরকারের কোর্টে, সংকট উত্তরণের বিশ্লেষকদের অভিমত। চলমান সংকট থেকে উত্তরণের রাজনৈতিক দলগুলোর হাতে এখন আর তেমন কিছু নেই। আলোচনা ও দাবি দাওয়া পেশ শেষ। এখন সরকার তথা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতেই অধীর অপেক্ষায় পুরো জাতি। এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে সৃষ্ট পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এমন মন্তব্য করেন। সত্যি কথা বলতে কি বল এখন সরকারের কোর্টে। সরকারকেই জন আকাঙ্ক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সমাধান দিতে হবে। তারা বলেন, পক্ষে বিপক্ষে যত মত ও যুক্তি থাকুক না কেন, রাগ বিরাগ ও আবেগের ঊর্ধ্বে উঠে সবার আগে দেশের স্থিতিশীলতাকে প্রাধান্য দিয়ে সরকারকে জবাব দিতে হবে। তারা মনে করেন এই বিষয়ে সরকারের অবস্থানের উপর অনেক কিছু নির্ভর করছে। এক কথায় বলা যায়, গণ অভ্যুত্থানের 10 মাসের মাথায় সরকারের জন্য সময়টি বেশ কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। এমন পরিস্থিতির জন্য কে কতটুকু দায়ী সেদিকে বিতর্ক উস্কে না দিয়ে যে কোনো মূল্যে জুলাই ঐক্যকে ধরে রাখতে হবে। কোনো অবস্থাতে ফ্যাসিবাদ যাতে পুনরায় ফিরে আসতে না পারে সেজন্য সরকারকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ঐক্যমত্য পৌঁছাতে সব পক্ষকে কম বেশি ছাড় দিতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক পর্ব শেষ হয়েছে। এরই মধ্যে সব পক্ষই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহাল রেখেই নির্বাচনের পথে এগিয়ে যেতে চায়। এ পর্যন্ত যত দাবি সামনে এসেছে তার মধ্যে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ধারণী অন্যতম দাবি। সঙ্গে যুক্ত হয়েছে সংস্কার, বিচার এবং কয়েকজন উপদেষ্টার পদত্যাগ ইস্যু। এরই মধ্যে সবচেয়ে শক্তিশালী স্টক হোল্ডার বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও জামায়াতের কোনো আপত্তি নেই। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগের অবস্থানে অনড়। তারা প্রফেসর ইউনূসের ডিসেম্বর-জুন নির্বাচনী রোডম্যাপ সমর্থন করলেও জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবিতে বেশ অনড়। এক কথায় দাবি আদায়ের প্রশ্নে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে চায় না। এদিকে সব দলের সঙ্গে বৈঠক শেষে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সেই পুরনো বক্তব্যই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন পুনরাবৃত্তি করেন। এই বক্তব্য দলগুলো জবাব হিসেবে মেনে নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এই প্রসঙ্গে বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, সংকট উত্তরণে খুবই সোজা পথ হচ্ছে কবে নির্বাচন হবে সেই বিষয়ে একটা পরিষ্কার ও স্বচ্ছ ধারণা দেওয়া। যদি 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে তাহলে এই সরকার কেন এত সময় পার করে ডিসেম্বরে নির্বাচন দিতে পারবে না? নির্বাচনের দিনক্ষণ তো এখন কেউ চাচ্ছে না। এটি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আসবে, কিন্তু মাসটা স্পষ্ট করে বলতে হবে। প্রধান উপদেষ্টার বলা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা কোনো প্রতিশ্রুতি হতে পারে না। এতটা সময় নিলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। ফলে দেশের বেশিরভাগ জনগণ যে সময়ের মধ্যে নির্বাচন প্রত্যাশা করে সে সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা ক্লিয়ার করলে কিন্তু সংকটের 80% এমনিতেই দূর হয়ে যাবে। তিনি বলেন, যেহেতু রাজনৈতিক দলগুলো সরকারের কাছে গিয়ে তাদের অভিমত ব্যক্ত করে আসছে, এখন নির্বাচন সহ রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়ে সরকারের তরফ থেকে সুস্পষ্ট জবাব আসতে হবে। দেশবাসী সে অপেক্ষায় রয়েছে। কেন জামায়াতকে ক্ষমতায় আনার অনুরোধ দলটির আমিরের? জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহর ইচ্ছা ও দেশের মানুষের সমর্থন সহযোগিতায় যদি দেশের সেবা করার দায়িত্ব জামায়াতের ওপর আসে তাহলে ইনশাআল্লাহ প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটানো হবে। একই বিবৃতিতে তিনি বলেন, আমরা সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সর্বোচ্চটা উজাড় করে চেষ্টা করব। পাশাপাশি আমরা চাই সমাজ হোক দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, অপরাধ মুক্ত ও কল্যাণধর্মী, হোক মানবিক একটি সমাজ। তিনি আরো বলেন, সেই মানবিক সমাজ নির্মাণে আমরা দেশবাসীর সহচর্য, বন্ধুত্ব, ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদ রাখেন। সবাই যেন একত্রিত হয়ে একটি সোনালী সমাজ গড়ে তুলতে পারি। ডাক্তার শফিকুর রহমান আরো স্বীকার করেন, অতীতে দায়িত্ব পালনে তাদের সীমাবদ্ধতা ছিল। তিনি বলেন, আমরা আমাদের পূর্ণ কর্তব্য পালন করতে পারিনি, কখনো আমাদের করতে দেওয়া হয়নি, আবার এখনো অনেক সীমাবদ্ধতা আমাদের সামনে রয়েছে। তবে আমরা আশাবাদী, জনগণের ভালোবাসা ও আল্লাহর সাহায্য ভবিষ্যতে দায়িত্ব পেলে আমরা যথাসাধ্য চেষ্টা করব।